আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের আলোচ্য বিষয় হলো আমাদের স্থিতিবিদ্যা। তাহলে আজকে আমরা একটু স্থিতিবিদ্যা নিয়ে একটু আলোচনা করব। তাহলে স্থিতিবিদ্যা হলো আমাদের বলবিদ্যার একটা অংশ, আর বলবিদ্যার দুইটি শাখা, একটি হলো স্থিতিবিদ্যা, অন্যটি হলো গতিবিদ্যা। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্থিতিবিদ্যা। তাহলে বলবিদ্যা কাকে বলে বা বলবিদ্যা বলতে আমরা কি বুঝি? তাহলে গণিত শাস্ত্রের যে শাখায় বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবিদ্যা বলে থাকি। তাহলে বলবিদ্যা কি? বলবিদ্যা হলো গণিত শাস্ত্রের যে শাখায় বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলবিদ্যা বলে থাকি। তাহলে বলবিদ্যার দুইটি অংশ, একটি হলো আমাদের স্থিতিবিদ্যা, অন্যটি হলো আমাদের গতিবিদ্যা। তাহলে স্থিতিবিদ্যা বলতে আমরা কি বুঝি বা স্থিতিবিদ্যা কি? তাহলে আমরা এটা বলতে পারি যে বলবিদ্যার যে শাখায়, যেহেতু স্থিতি, তাহলে বলবিদ্যার যে শাখায় স্থিতিশীল বস্তুর উপর প্রয়োগকৃত বল ও বলের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি স্থিতিবিদ্যা। তাহলে স্থিতিবিদ্যা আমরা বলবো যে গণিত শাস্ত্রের যে শাখায় বস্তুর উপর প্রয়োগকৃত বল ও বলের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় স্থিতিবিদ্যা। তাহলে আমরা সংজ্ঞা পাইলাম স্থিতিবিদ্যার সংজ্ঞা। তাহলে আমরা সংজ্ঞা পাইলাম যে গণিত শাস্ত্রে বা বলবিদ্যার যে শাখায় কোনো বস্তুর উপর বা স্থিতিশীল বস্তুর উপর প্রয়োগকৃত বল ও বলের ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি স্থিতিবিদ্যা। আচ্ছা, তাহলে এখন বল সম্পর্কে আমরা আসি। যে কোনো বস্তুর উপর যদি একটি বল প্রয়োগ করা হয় তাহলে ওই বল সম্পর্কে সম্পূর্ণভাবে আমাদের জানতে হলে চারটি পয়েন্টের উপর বা চারটি বৈশিষ্ট্যের উপর আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। সেটা হবে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলো তাহলে বলের একটা মান থাকবে, যে কত মানের বল আমরা ওই বস্তুটির উপর প্রয়োগ করলাম। তারপরে বলের একটি দিক থাকবে, যে বস্তুর উপর বলের ক্রিয়ার ফলে বস্তুটির যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে বস্তুটি কোন দিকে যাচ্ছে, বা বলের ক্রিয়ারেখা মানে অভিমুখ এবং বলের প্রয়োগ বিন্দু। তাহলে আমরা বলতে পারি যে বলের একটা প্রয়োগ বিন্দু থাকবে, মানে যে বিন্দুতে বল ক্রিয়াশীল হবে। বলের মান থাকবে, যে কত মানের বল আমরা বস্তুর উপর প্রয়োগ করছি। বলের একটা দিক থাকবে, যে কোন দিকে বলটা আমাদের যাচ্ছে, বলের দিক। আর বলের একটি ক্রিয়ারেখা থাকবে, যে রেখা বরাবর বল ক্রিয়া করে। তাহলে এখানে আমরা প্রথমে পাইলাম সংজ্ঞা, 2 নম্বর পাইলাম বল সম্পর্কিত ধারণা। বল সম্পর্কিত ধারণা। তাহলে আমি আবার বলতেছি, প্রথমে আমরা বলছি বলবিদ্যা কাকে বলে, 2 নম্বর আসছে আমরা স্থিতিবিদ্যা কাকে বলে, 3 নম্বর আসছে আমরা বল সম্পর্কিত ধারণা। তা আবার বলতেছি, স্থিতিবিদ্যার সংজ্ঞা হলো যে বলবিদ্যার যে শাখায় কোনো স্থির বস্তুর উপর প্রয়োগকৃত বল এবং বলের ক্রিয়া ও প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে স্থিতিবিদ্যা বলে।
তাহলে বল সম্পর্কিত ধারণা যে একটা বস্তুর উপর যখন কোনো বল প্রয়োগ করা হবে তখন ওই বল সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে হলে আমাদের 4টি বৈশিষ্ট্যের উপর আমরা খেয়াল রাখব। সেটা হলো বলের প্রয়োগবিন্দু বা ক্রিয়াবিন্দু, বলের প্রয়োগবিন্দু বা ক্রিয়াবিন্দু, 2 নম্বর হলো বলের মান, বলের দিক, বলের ক্রিয়ারেখা, বলের ক্রিয়া রেখা। তাহলে আমরা এই পয়েন্টগুলো সম্পর্কে একটু ধারণা রাখব। তাহলে আমরা এখন একটু লক্ষ্য করি সমবিন্দু বল মানে কনকারেন্ট ফোর্স, সমবিন্দু বল। তা সমবিন্দু বলগুলি কীরকম বা সমবিন্দু বল বলতে আমরা কি বুঝি, তারপরে লব্ধি বল, রেজাল্টেন্ট ফোর্স, অংশক বল, কম্পোনেন্ট, লম্বাংশ, রিজলভড পার্টস। তাহলে এখানে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব আজকে। রেজাল্টেন্ট ফোর্স, এখানে কম্পোনেন্ট, তারপর হলো রিজলভড পার্টস, অফ এ ফোর্স, একটা বলের লম্বাংশ। তাহলে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আজকে একটু আলোচনা করব। তাই আমি এই পয়েন্টগুলো আলোচনার আগে আমি একটি উদাহরণে যাচ্ছি। আমি একটি ঘটনা বলতেছি। সে ঘটনা হলো যে 5 লোভী বন্ধুর একটা কাহিনী বলবো। যে 5 জন লোভী বন্ধু, তারা একদিন এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। যাওয়ার সময় দেখলো রাস্তার মধ্যে একটি, আমরা যেটা বলি যে একটা পুটলা পড়ে আছে, অর্থাৎ একটা ব্যাগ পড়ে আছে। তখন তাদের মধ্যে 2-1 জন লক্ষ্য করলো যে ওই রাস্তার মধ্যে একটা ব্যাগ পড়ে আছে, একটা পুটলা পড়ে আছে। 2-1 জনের দেখার পরে তাদের মধ্যে একটা কিউরিওসিটি হলো যে দেখি ব্যাগটাতে কি আছে। তখন ব্যাগটা খুলে দেখলো যে ব্যাগটার মধ্যে তো অনেক টাকা। তখন এই 5 বন্ধুর মধ্যে লোভ জন্মে গেল। সবাই ভাবলো যে এই টাকাগুলি যদি আমার হতো তাহলে অনেক কিছুই আমি করতে পারবো। তা দেখা গেল 5 বন্ধু মিলে ওই বস্তুটাকে, ওই টাকার ব্যাগটাকে একজন মানে ধরে কারাকারি শুরু করে দিল। তাহলে এখানে প্রত্যেক বন্ধুই টাকার ব্যাগটাকে তার নিজের দিকে নিতে চাচ্ছে, প্রত্যেকেই। আবার প্রত্যেকের যখন ব্যাগটার উপর বল প্রয়োগ করলো, মানে কারাকারি শুরু করলো, তখন কিন্তু এই ঘটনাটা কিন্তু একসাথে ঘটতেছে। তাহলে ওই ব্যাগের উপর কিন্তু তারা একসঙ্গে বল প্রয়োগ করতেছে এবং প্রত্যেকের কাজ হলো
ব্যাগটাকে প্রত্যেকে নিজের দিকে নিতে চাচ্ছে। তো এখন প্রশ্ন হলো, এই ব্যাগ, এই টাকার ব্যাগ 5 বন্ধুর মধ্যে সবার দিকে কি যাবে? যাওয়া কি সম্ভব? সম্ভব নয়। এই ব্যাগটি কি স্থির থাকবে? অবশ্যই না, স্থির থাকবে না। তাহলে ব্যাগ যদি স্থির না থাকে, এই ব্যাগ যদি সবার দিকে না যায়, তাহলে কোন দিকে যাবে? তাহলে এখানে যে 5 জন বন্ধু এই ব্যাগের উপর বল প্রয়োগ করতেছে, তাহলে প্রত্যেকের কাজ কি? প্রত্যেকের কাজ হলো টাকার ব্যাগটিকে প্রত্যেকেই নিজের দিকে নিতে চায়। প্রত্যেকেই টাকার ব্যাগটিকে নিজের দিকে নিতে চায়, কিন্তু টাকার ব্যাগটি প্রত্যেকের দিকে যাবে না, কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে, স্থির থাকবে না। তো অবশ্যই কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে। তাহলে আমরা এই এক্সাম্পল থেকে এটাই পাচ্ছি, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে, তাহলে ওই বলগুলো একসঙ্গে একই সময়ে বস্তুর উপর প্রয়োগ হবে। একই সময়ে বলগুলি বস্তুর উপর প্রয়োগ হবে। তাহলে আমরা এটা পাইলাম। 2 নম্বর পাইলাম যে 5 বন্ধু আমরা একটা বস্তুর উপর আমরা কিন্তু বল প্রয়োগ করলাম, ভিন্ন ভিন্ন বস্তুর উপর কিন্তু বল প্রয়োগ করে নেই, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলাম। তাহলে আমরা যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করব, অর্থাৎ একটা বিন্দুতে বল প্রয়োগ করব, কতগুলা বল একটা পয়েন্টে ক্রিয়াশীল হবে, তখনই আমরা তাদেরকে বলবো সমবিন্দু বল, কনকারেন্ট ফোর্স। তাহলে এখানে আমরা ও বিন্দুতে এই দিকে একটা বল পি মানের বল, এই দিকে কিউ মানের বল, এই দিকে আমাদের আর মানের বল, এই দিকে আমাদের এস মানের বল, এবং এই দিকে আমাদের টি মানের বল ক্রিয়াশীল। আমরা কিন্তু এখানে 5টি বল এখানে দেখাইলাম। তাহলে আমরা যদি ও বিন্দুতে একটা বস্তু রাখি, তাহলে আমরা বলতে পারবো এখানে পি কিউ আর এস টি মানের বলগুলি ও বিন্দুতে ক্রিয়াশীল, আর এখানে তাহলে ও বিন্দুতে যদি একটা বস্তুর উপরে 5টি বল ক্রিয়াশীল হয়, তাহলে এরা একই সময়ে ক্রিয়াশীল, একই সময়ে মানে কার্যরত হয়। তাহলে প্রত্যেকটা বলের কাজ হলো ও বিন্দুতে যে বস্তু আছে এই বস্তুটাকে প্রত্যেকটি বল তাদের নিজের দিকে নিতে চায়, কিন্তু এখান থেকে বস্তুটি সবার দিকে যাবে না, আবার স্থিরও থাকবে না, যদি স্থির না থাকে, এই শর্তে যদি স্থির না থাকে। তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে আমাদের একটা একক বলের সৃষ্টি হবে, ওই বলটিকে আমরা বলতেছি লব্ধি বল। তাহলে আমরা এখানে পাইলাম সমবিন্দু বল। তাহলে স্পষ্টত বলতে পারি এক বিন্দুগামী বলগুলোকে সমবিন্দু বল বলে। এক বিন্দুগামী বলগুলিকে সমবিন্দু বল বলে। চিত্রে পি কিউ আর এস টি মানের বলগুলি ও বিন্দুতে ক্রিয়াশীল, কাজেই এই 4টি
বল সমবিন্দু বল। তাহলে পি কিউ আর এস টি মানের বলগুলি ও বিন্দুতে ক্রিয়াশীল, ও বিন্দুতে ক্রিয়াশীল, কাজেই এরা সমবিন্দু, কাজেই এরা সমবিন্দু। তাহলে আমরা বলবো এক বিন্দুগামী বলগুলিকে সমবিন্দু বল বলে। তাহলে এখানে আমরা সমবিন্দু বল পাইলাম। 2 নম্বরে আসি, লব্ধি বল রেজাল্ট্যান্ট ফোর্স আমরা কাকে বলবো? লব্ধি বল, লব্ধি বল রেজাল্ট্যান্ট ফোর্স হবে যে একটি বস্তুর উপর কতগুলো বল ক্রিয়াশীল হলে বা কোনো বস্তুর উপর কতগুলো বলের সম্মিলিত ক্রিয়ার ফলে যদি কোনো নির্দিষ্ট দিকে একক বলের সৃষ্টি হয় তাহলে ওই একক বলটিকে আমরা লব্ধি বল বলবো। তাহলে এখানে ও বিন্দুতে একটি বস্তুর উপর পি কিউ আর এস টি মানের 5টি বল একই সময়ে ক্রিয়াশীল এবং এই বলগুলির সম্মিলিত ক্রিয়ার ফলে বস্তুটি ও বিন্দু থেকে কোনো নির্দিষ্ট দিকে যদি গতিশীল হয় তাহলে ওই নির্দিষ্ট একক বলটিকে আমরা বলবো লব্ধি বল। তাহলে মূলত এখানে একক বলের সৃষ্টি হওয়ার কারণ হইল যে ও বিন্দুতে বস্তুটির উপর এই মানের বলগুলো সম্মিলিত ক্রিয়া, অর্থাৎ এই বস্তুগুলোর সম্মিলিত ক্রিয়ার ফলে কোনো নির্দিষ্ট দিকে একটি একক বলের সৃষ্টি হয়, ওই একক বলটিকে আমরা বলছি লব্ধি বল। তাহলে আমরা বলবো যে কোনো বস্তুর উপর কতগুলো বল ক্রিয়াশীল হলে, কোনো বস্তুর উপর কতগুলো বল ক্রিয়াশীল হলে ওই বলগুলোর সম্মিলিত ক্রিয়ার ফলে কোনো নির্দিষ্ট দিকে একক বলের সৃষ্টি হয়, একক বলের সৃষ্টি হয়। তাহলে ওই একক বলটিকে লব্ধি বল বলে। তাহলে আমরা বলবো যে কোনো বস্তুর উপর কতগুলো বলের সম্মিলিত ক্রিয়ার ফলে যদি কোনো নির্দিষ্ট দিকে একক বলের সৃষ্টি হয় তাহলে ওই একক বলটিকে লব্ধি বল বলে। তো এখানে আমরা যখন একটি তীর চিহ্ন দিলাম এগুলা বোঝায় অংশক বল, আর যখন এইভাবে ডাবল তীর চিহ্ন দিব ওই বল হবে আমাদের লব্ধি বল। তো এখানে যদি আমাদের লব্ধি বল আমাদের এফ হয় তাহলে এখানে এফ ইকুয়াল টু আমাদের এরকম হবে যে এফ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস প্লাস টি। তাহলে এখানে এফ হলো আমাদের লব্ধি বল। তাহলে আমরা সমবিন্দু বল সম্পর্কে জানলাম, লব্ধি বল সম্পর্কে জানলাম, সমবিন্দু বল কাকে বলি বা লব্ধি বল আমরা কাকে বলে থাকি।
এগুলো আমরা এখানে পাইলাম। তারপরে আমরা আসব, তাহলে চিত্রে কিন্তু আমরা এটা লিখতে পারি যে লব্ধি বল ডেফিনেশন, তারপরে এখানে এটা হলো লব্ধি। তাহলে কোনো বস্তুর উপর কতগুলো বল ক্রিয়াশীল হলে ওই বলগুলোর সম্মিলিত ক্রিয়ার ফলে কোনো নির্দিষ্ট দিকে একক বলের সৃষ্টি হয়, তাহলে ওই একক বলটিকে লব্ধি বল বলে। চিত্রে যদি এফ লব্ধি বলের মান নির্দেশ করে, তাহলে লব্ধি বল ইকুয়াল টু বাকি বলগুলোর সম্মিলিত ক্রিয়া মানে যোগফল। আচ্ছা, তো এখন আমরা আসবো অংশক বল। এখন আমরা আসবো অংশক বল। অংশক বল মানে কম্পোনেন্ট, অংশক কম্পোনেন্ট। কম্পোনেন্ট অংশক। তাহলে এই চিত্রে এফ যদি আমাদের লব্ধি বল হয়, তাহলে বাকি যে 5টি বল পি কিউ আর এস টি এরা হলো এই এফের অংশক বা উপাংশ। তাহলে এই 5টি বল হলো আমাদের এফ বলের অংশক। তাহলে আমরা অংশক কিভাবে বলবো বা ডেফিনেশন কিভাবে দেব, যে আমরা এভাবে বলতে পারি যে একটি বলকে এরূপভাবে বিভাজিত করি যেন বিভাজিত বলগুলির লব্ধি ওই একক বলের সমান হয়, তাহলে ওই বলগুলোকে অংশক বল বলে। তাহলে আমরা কি করব, এই একটা বলকে, যে কোনো একটা বলকে আমরা বিভাজিত করব। তো মনে করো এফ বলকে যদি আমরা বিভাজিত করি, তাহলে এই বিভাজিত যে কয়টি অংশকে বিভাজিত করব, যে কয়টি অংশকে বিভাজিত করব ওদের লব্ধি হবে ওই একক বলের সমান, তাহলে আমাদের ওই বলগুলো হবে অংশক বল। তাহলে এখানে আমরা বলতে পারি একটি বলকে এরূপভাবে বিভাজিত করি যেন বিভাজিত বলগুলির লব্ধি প্রদত্ত বলের সমান হয়, তাহলে একটি বলকে এরূপভাবে বিভাজিত করি যেন বিভাজিত বলগুলির লব্ধি প্রদত্ত বলের সমান হয়, তাহলে বিভাজিত বলগুলোকে প্রদত্ত বলের অংশক বলে। প্রদত্ত বলের অংশক বলা হয় বা অংশক বলে। তাহলে চিত্রে আমরা বলতে পারি পি কিউ আর এস টি মানের 5টি বল হলো এফ বলের অংশক বল। তাহলে চিত্র থেকে আমরা বলতে পারি যে চিত্রে পি কিউ আর এস টি বলগুলো হলো এফ এর অংশক বল, এফ এর অংশক। তাহলে এফ এর অংশক। তাহলে এখানে এই প্রত্যেকটা বল হলো আমাদের এফ এর অংশক বল। তাহলে এখানে আমরা যখন অংশক বল বলবো, তো এইভাবে একটা বলকে আমরা বিভাজিত করব। তাহলে একটা বলকে যতগুলো বলে বিভাজিত করব, ওই বিভাজিত বলগুলোর
লব্ধি যদি ওই প্রদত্ত বলের সমান হয় তাহলে বিভাজিত বলগুলোকে আমরা অংশক বলবো। আচ্ছা, তারপরে আমি আসি এখন লম্বাংশ রিজলভ পার্টস, লম্বাংশ রিজলভ পার্টস রিজলভ পার্টস এরকম হইল, এখানে দেখো এই চিত্রটির মধ্যে আমাদের পি কিউ আর এস টি এরা কিন্তু অংশক বল। তাহলে কোনো বস্তুর উপর ক্রিয়ারত বলগুলির মধ্যে যখন দুইটি অংশক পরস্পর লম্ব হয় তখন তাদেরকে আমরা লম্বাংশ বলে থাকি। যেমন এই চিত্রে পি বল এবং টি মানের বল, এই দুইটা বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে এই দুইটা অংশক হইল পরস্পরের উপর লম্ব, তখন তাদেরকে আমরা বলবো লম্বাংশ রিজলভ পার্টস। তাহলে আমরা বলতে পারি কোনো বস্তুর উপর কতগুলো বল ক্রিয়াশীল হলে ওই বলগুলোর মধ্যে যারা পরস্পর লম্ব বা কোনো বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোর মধ্যে যারা লম্বভাবে ক্রিয়া করে তাদেরকে আমরা পরস্পরের লম্বাংশ বলে থাকি। তাহলে চিত্রে পি এবং টি মানের বল দুটি পরস্পরের উপর লম্ব, অর্থাৎ এদের ক্রিয়ারেখা পরস্পর লম্ব, অথবা এরা এই বস্তুর উপর লম্বভাবে ক্রিয়াশীল, এই জন্য আমরা এদেরকে লম্বাংশ বলে থাকি। তাহলে কোনো বস্তুর উপর কতগুলো বল ক্রিয়াশীল হলে ওই অংশক বল দুটির মধ্যে যারা পরস্পর লম্ব তাদেরকে আমরা লম্বাংশ বলে থাকি। তাহলে আমরা প্রাথমিক আলোচনায় এটুকু পাইলাম যে বলবিদ্যা কাকে বলে, স্থিতিবিদ্যা কাকে বলে, বল, একটা বল সম্পর্কে আমাদের সম্পূর্ণ ধারণা পাইতে গেলে 4টি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য রাখব। তারপরে আমরা পাইলাম তোমার সমবিন্দু বল, লব্ধি বল, অংশক বল এবং লম্বাংশ, এইটুকু ধারণা আমরা এখানে পাইলাম। এখন লক্ষ্য করো তো এখন তোমরা লক্ষ্য করো, মনে করো ও বিন্দুতে যখন আমাদের ও বিন্দুতে আমাদের এই দিকে পি মানের একটি বল এবং এই দিকে কিউ মানের একটি বল ক্রিয়াশীল। তো এখানে কিন্তু আমরা দুইটি বল দেখাইলাম। একটি বল হলো ও বিন্দুতে ও এ বরাবর ক্রিয়াশীল, আরেকটি বল ও বিন্দুতে ও বি বরাবর ক্রিয়াশীল, কিউ মানের বল, আর এখানে পি মানের বল ও এ বরাবর ক্রিয়াশীল। তাহলে এখানে কিন্তু পি এবং কিউ মানের বল দুইটি ও বিন্দুতে ক্রিয়াশীল বিধায় এদেরকে আমরা বলতেছি সমবিন্দু বল, মানে এরা এক বিন্দুতে ক্রিয়া করে। তাহলে এরকমভাবে এক বিন্দুতে ক্রিয়াশীল এবং এদের ক্রিয়ারেখা একই, তাহলে এরা একই রেখায় বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি, এদের মধ্যবর্তী কোণ হবে 80 ডিগ্রি। তাহলে আমরা যদি ধরে নেই যে পি বলের মান কিউ থেকে বেশি, বৃহত্তর, তাহলে এখানে দুইটি বলের পরস্পর বিপরীতমুখী দুইটি বলের লব্ধির মান হবে আমাদের পি
মাইনাস কিউ, অর্থাৎ এই ও বিন্দুতে যে বস্তু আছে একই সময়ে এই বস্তুর উপর পি এবং কিউ মানের দুইটি বল মানে ক্রিয়াশীল এবং এদের ক্রিয়ারেখা দিক বিপরীতমুখী হওয়ায় আমাদের যেহেতু পি বড়, তাহলে পি থেকে কিউ পরিমাণ বল মাইনাস হওয়ার পরে বেশিটুকুর জন্য এই বস্তুটিকে পি বল তার নিজের দিকে নিয়ে আসতে পারবে। তাহলে লব্ধির দিক হবে পি এর দিক বরাবর, অর্থাৎ বৃহৎ যে অংশক বল তার দিক বরাবর। তাহলে পি এর দিক বরাবর হবে আমাদের লব্ধির দিক। এটা হবে লব্ধির দিক আর এটা হবে লব্ধির মান, এবং এটা হবে মিনিমাম ভ্যালু। তাহলে আমরা বলতে পারি যে কখন দুইটি বলের লব্ধির মান সর্বনিম্ন হয়। তাহলে আমরা বলতে পারি যখন সমবিন্দু দুটি বল একই রেখায় বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তখন তাদের লব্ধির মান সর্বনিম্ন হবে। তখন বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করে দেব, অর্থাৎ একই রেখায় বিপরীত দিকে ক্রিয়াশীল হলে তখন তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। আমরা ওইভাবে বলতে পারি যখন সমবিন্দু দুটি বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয় তখন তাদের লব্ধির মান সর্বনিম্ন হয় এবং লব্ধির দিক হবে বৃহৎ অংশক বলের দিক বরাবর। তো এইভাবে আমরা কিন্তু এখানে গ্রুপ লব্ধি পাইতে পারি যে একটা পয়েন্টে যদি এইরকম ও বিন্দুতে এই দিকে কতগুলো বল ক্রিয়াশীল হলো আর এই দিকেও যদি কতগুলো বল ক্রিয়াশীল হয়, প্রথম এই দিকের জন্য আমরা তাদের লব্ধি আগে হিসাব করব, এই দিকের জন্য আমরা তাদের লব্ধি হিসাব করব, তারপর বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দেব, ওইভাবে লব্ধি আসবে। এখন খেয়াল করবা, যদি এরকম একটি পয়েন্টে সমবিন্দু একটা পয়েন্টে যদি এরকম একই দিকে যদি পি এবং কিউ মানের বল ক্রিয়াশীল হয় তখন তাদের মধ্যবর্তী কোণ হলো 0 ডিগ্রি, তখন লব্ধির মান ম্যাক্সিমাম হবে, তখন লব্ধির মান পাওয়া যাবে পি প্লাস কিউ এবং লব্ধির দিক হবে এই অংশক বলগুলির দিক বরাবর। তাই এটা হবে লব্ধির দিক, ওয়ে বরাবর হবে। তাহলে কখন দুইটি সমবিন্দু বলের লব্ধির মান সর্বোচ্চ হয়? যখন সমবিন্দু বল দুটি একই রেখায় একই দিকে ক্রিয়াশীল হয়, অর্থাৎ যখন দুইটি বলের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তখন তাদের লব্ধির মান সর্বোচ্চ হয়। আর সর্বনিম্ন কখন হয়? যখন সমবিন্দু দুইটি বলের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, অর্থাৎ একই রেখায় বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, তাহলে লব্ধির মান সর্বনিম্ন হবে এবং লব্ধির দিক হবে বৃহৎ অংশক বলের দিক বরাবর। তাহলে আমরা সমবিন্দু দুইটি বলের লব্ধি পাইলাম যখন এরা একই রেখায় একই দিকে ক্রিয়াশীল, যখন এরা একই রেখায় বিপরীত দিকে ক্রিয়াশীল, তাহলে আমরা এইটুকু পাইলাম। তাহলে আমরা আজকে যেটুকু আলোচনা করলাম, আমি আবার বলতেছি, আমাদের আজকে আলোচনার মধ্যে ছিল এইটুকু যে বলবিদ্যা ডেফিনেশন, বলবিদ্যার দুইটা অংশ, স্থিতিগতি আর স্থিতিবিদ্যার সংজ্ঞা এবং বল সম্পর্কিত 4টি বৈশিষ্ট্য, তারপরে সমবিন্দু বল, লব্ধি বল, অংশক বল, বলের লম্বাংশ এবং সমবিন্দু দুইটি বলের লব্ধি ম্যাক্সিমাম কখন মিনিমাম, আজকে এই সম্পর্কিত আলোচনা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।